কেমন আছো বন্ধুরা? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে আমাদের এই চ্যাপ্টারটা হয়তো নাই, কারণ ফার্স্ট ইয়ার আমাদের এখন আমাদের প্রথম পড়তে হয়। তো সেকেন্ড ইয়ার উঠলে আমাদের মূলত, অর্থাৎ যারা সায়েন্সে আমাদের এসএসসি পরীক্ষায় সেকেন্ড ইয়ার ওঠে, তারাই মূলত আমাদের যে অর্গান কেমিস্ট্রির মতো যে জটিল একটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটার সম্মুখীন হয়। তো তারা প্রথমত কিন্তু চ্যাপ্টারটা দেখে একটু ভয় পেয়ে যায়। তাহলে আসলে একটা চ্যাপ্টার সম্পর্কে ভয় পাওয়াটা কিন্তু উচিত নয়। ভয় না পেয়ে যদি আমরা একটু সচেতন হই, একটু মনোযোগ হতাম, একটু কৌতূহল নিয়ে আমরা পড়তাম, তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যায়। তাহলে এমন একটি জিনিস আমি শুরু করতে যাচ্ছি, তোমাদের একটি কঠিন একটা চ্যাপ্টারের নাম, যেটির নাম হলো অর্গান কেমিস্ট্রি। তার একটা কঠিন একটা পার্ট, তা হলো আমাদের জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলে যে মৌলিক ধারণাগুলো রয়েছে। অর্থাৎ আমি একটা বিক্রিয়া করব, আমি একটা জৈব বিক্রিয়া করব, বিভিন্ন রিয়াকশন করব, আমি ধর্ম, রাসায়নিক ধর্ম, বিভিন্ন জিনিস আলোচনা করব। আমি যদি তার যে একটা মৌলিক ধারণাটা যদি আমার মধ্যে না থাকে, একটা জৈব রসায়নের প্রতি একটা মৌলিক ধারণাই আমার না থাকে, তাহলে আমার অর্গান কেমিস্ট্রি তো একটা প্যারা লাগবেই। তো আমার এই টপিকগুলো খুব মনোযোগ সহকারে আজকে জানতে হবে। তাহলে প্রথম আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের মৌলিক ধারণা। তো জৈব বিক্রিয়াটা কিভাবে ঘটে, প্রথমত এটা জানতে হবে। প্রথমত এই জৈব বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা বিক্রিয়ক থাকে। তো এই বিক্রিয়কে একটা বিকারক অ্যাটাক করে। দেন এই বিক্রিয়কে যখন বিকারক অ্যাটাক করে, তখন আমরা একটা উৎপাদ পাই, তাছাড়া কিছু উপজাত আমরা পেতে পারি। সাপোজ আমরা যদি একটা কথা খেয়াল করি, যে আমরা এই একটা অ্যাসিডের সাথে যদি আমরা মনে করো অ্যালকোহলের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম, আমরা অ্যালকোহলের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম। সাপোজ এটা হলো অ্যালকোহল, তার সাথে আমি বিক্রিয়া দিলাম সালফুরিক অ্যাসিড। তো এইটা বিক্রিয়া দেওয়ার ফলে আমার কিন্তু এই যে যৌগটা রইলো, অর্থাৎ আমার হাইড্রোকার্বনের যে যৌগটা ছিল, অর্থাৎ যৌগের যে যৌগটা ছিল, এটা হলো আমাদের বিক্রিয়ক। আর তার সাথে আমরা যে অজৈব, অর্থাৎ জৈব যৌগ না, এরকম অজৈব একটা যৌগ যেটা আমরা বিক্রিয়া দিলাম, অর্থাৎ বিক্রিয়া করলাম, অর্থাৎ এই জৈব যৌগের সাথে আমি বিক্রিয়া করলাম সালফুরিক অ্যাসিডের। এই যে সালফুরিক অ্যাসিডটা আমরা অজৈব একটা অংশ এই জৈব যৌগের সাথে বিক্রিয়া করানোর জন্য নিয়ে আসলাম, ওই অজৈব অংশটাকে আমরা মূলত বলি বিকারক। তো এই বিক্রিয়কের সাথে এই বিকারকটা কি করবে? অবশ্যই বিক্রিয়া করবে। বিক্রিয়কের সাথে বিকারক তারা বিক্রিয়া করে কি করবে, খেয়াল করো। আমার এটা বিক্রিয়া করার ফলে আমার এখানে উপজাত হিসেবে তারা পানি তৈরি করবে, পানি আনবে, কারণ সালফুরিক অ্যাসিড হচ্ছে নিরোধক। তাহলে তারা পানি আনবে প্লাস একটা উৎপাদ তারা এখানে রেডি করবে। আমি উৎপাদটা এখন লিখতে চাচ্ছি না, কারণ আমাদের এখনই কিন্তু রিঅ্যাকশনের কঠিন মতো চ্যাপ্টারটা আমাদের যাওয়া উচিত হবে না। জাস্ট একটা বেসিক আইডিয়ার জন্য, যে একটা অ্যালকোহলের সাথে আমরা সালফুরিক অ্যাসিড বিক্রিয়া দিলাম, এটা একটা অজৈব একটা অংশ, আর ওই অজৈব অংশটাকে আমরা বলি বিকারক। আর যে জৈব অংশটা যেটা আমরা নিলাম সেটা হলো বিক্রিয়ক, আর তার থেকে আমরা একটা উৎপাদ পাই, আর একটা উপজাত হিসেবে পানি অথবা বিভিন্ন জিনিস আমরা পেতে পারি, আবার কখন উপজাত নাও পেতে পারি। ওকে, তো এই ছিল আমাদের যে প্রথমত বিক্রিয়া একটা জিনিস, অর্থাৎ বিক্রিয়া আমার কি থাকবে, প্রথমত বিক্রিয়ার মধ্যে একটা যৌগ থাকতে পারে, তার সাথে একটা বিকারক থাকতে পারে। দুইটা বিক্রিয়া করে আমাদের একটা উৎপাদ তৈরি করতে পারে, কখনো কোনো উপজাত তৈরি করতে পারে, আবার উপজাত নাও তৈরি করতে পারে। কিন্তু এই যে বিক্রিয়াটা, এই টোটাল বিক্রিয়াটা আমাকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাকে অবশ্যই এই বিক্রিয়ার যে ক্রিয়া কৌশলের যে মৌলিক ধারণার জন্য যে কার্বন টু কার্বন, অর্থাৎ অর্গান কেমিস্ট্রির যে ইফেক্ট গুলো রয়েছে, প্রভাবগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমাকে ভালো ধারণা রাখতে হবে। তো কি ভালো ধারণা রাখতে হবে? যে প্রথমত আমাদের ভালো ধারণা রাখতে হবে আবেশীয় প্রভাব অথবা ইন্ডাকটিভ ইফেক্ট। তো আবেশীয় ধারণা বা ইন্ডাকটিভ ইফেক্টটা যদি আমি বলতে চাই, তাহলে একটা উদাহরণ আগে টানিয়ে নিই। তো মনে করো CH3 CH2 CH2 CH3, এখানে আমি যে কোনো দুইটা কার্বনকে ধরি না কেন, তাদের মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রোনেগেটিভিটি নাই, কারণ কার্বন আর কার্বন, প্রত্যেকটা কার্বনে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সমান থাকে। সেক্ষেত্রে এই কার্বন আর এই কার্বন মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি নাই, আবার এই কার্বন থেকে এই কার্বনের মধ্যে কোনো ইলেকট্রন নেগেটিভিটি নাই। তাহলে অবশ্যই আমাদের যে ইলেকট্রনের ম্যাগ, অর্থাৎ প্রতিটা কার্বনের মধ্যে যে ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রনের ম্যাগ থাকার কথা, তা কিন্তু আমাদের সেম থাকবে, অর্থাৎ আমাদের ইলেকট্রন নেগেটিভিটি সৃষ্টি হবে না, যার ফলে এই সিগমা বন্ধনের কোনো স্মরণ ঘটবে না। কিন্তু একটা জিনিস যদি আমরা খেয়াল করি, যদি আমরা এখানটা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করে দিই একটা ক্লোরিন দ্বারা, যখন আমরা একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করে দিলাম, তখন এই জায়গাটা আমাদের বোঝার বিষয় যে ক্লোরিনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের তুলনায়, অর্থাৎ এই কার্বনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। অর্থাৎ ক্লোরিন
সে চাইবে ইলেকট্রন গ্রহণ করার জন্য। আর যেহেতু আমার এটা ইলেকট্রন নেগেটিভিটি কম কার্বনের, সুতরাং তার যে সিগমা বন্ধনের যে ইলেকট্রন গুলো রয়েছে সেই সিগমা বন্ধনের ইলেকট্রন গুলা ঘনত্বটা অর্থাৎ ক্লোরিন কিছুটা নিয়ে যাবে। অর্থাৎ আমরা তড়িৎ ঋণাত্মকতা জানি কি, তড়িৎ ঋণাত্মকতা জানি যে আমাদের যে সিগমা বন্ধনের যে ইলেকট্রন গুলো রয়েছে, মানে একটা যৌগ গঠন করার সময়, একটা বন্ধন গঠন করার সময়, সাপোজ এ আর একটা বি একটা বন্ধন গঠন করলো, তারা দুইটা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন গঠন করলো। এই বন্ধন ইলেকট্রন গুলাকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এখন যেই মৌল তার দিকে ইলেকট্রন ঘনত্ব ইলেকট্রনের যে ঘনত্বটা অর্থাৎ সিগমা বন্ধনের যে জোর কিন্তু ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রন ম্যাগটাকে যে নিজের দিকে টেনে নিল, যে মৌলটা তার নিজের দিকে ইলেকট্রন ম্যাগটাকে টেনে নিল, তার তড়িৎ ঋণাত্মকতা মানটা বেশি থাকে। আর যার থেকে এটা নিয়ে গেল তার তড়িৎ মানটা কম থাকে। তো ফলে কি সৃষ্টি হয়, যেহেতু ইলেকট্রনের এই যে সিগমা বন্ধনের ইলেকট্রনের ম্যাগটা যে বি তার নিজের দিকে একটু নিয়ে গেল, তার কারণে এই বিটা কিন্তু ডেল মাইনাস হয়ে যায়। আর এটা যেহেতু দিয়ে দিল, অর্থাৎ তার থেকে ইলেকট্রন ম্যাগটা নিয়ে গেল, ঘনত্বটা কমে গেল। অর্থাৎ এক্ষেত্রে এর যে আমাদের তড়িৎ ইলেকট্রনের যে একটা ঘনত্ব ছিল, সেই ঘনত্বটা কিন্তু হ্রাস পেয়ে গেল, কমে গেল, যার ফলে আমার এখানে একটা ডেল প্লাস সৃষ্টি হয়। অর্থাৎ আমি এখন তোমাদেরকে সাবধানতার সাথে বলে দিতে চাই যে এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের কোনো স্থায়ী সরণ ঘটে না, জাস্ট একটা আবেশীয় ফলাফল দেখা দেয়, অর্থাৎ আংশিক একটা আদানের ঘটনা দেখা দেয়। এখানে কোনো স্থায়ী স্থানান্তর ঘটে না, যেটা আমাদেরকে পার্থক্য করে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবের সাথে। তো অবশ্যই এই জিনিসটা একটু নোট করে রাখবা। তো এখন আমি তড়িৎ ঋণাত্মকতা বোঝার পরে যদি একটু খেয়াল করি, এই ক্লোরিন আর এই কার্বন, এই ক্লোরিনের সাথে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা একটা পার্থক্য রয়েছে। তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা একটু বেশি। অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিন কি করবে, ক্লোরিন ইলেকট্রন ম্যাগকে নিজের দিকে টেনে নেবে, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যটা বেশি। যেহেতু তার নিজের দিকে ইলেকট্রন ম্যাগকে টেনে নিল, তার অবশেষে কি হবে, ডেল মাইনাস হবে। আমি যদি কার্বন সংখ্যা টান দেই, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। এখন এইটা আমাদের সিগমা বন্ধনের ইলেকট্রন জোরকে তার নিজের দিকে একটু টেনে নিবে, ইলেকট্রন ম্যাগনেটিক তার নিজের দিকে একটু টেনে নিবে, যার কারণে সে ডেল মাইনাস হলো। ফলে আমার এই কার্বনটা কি হবে, এই কার্বনটা ডেল প্লাস হবে। ফলে এই কার্বনটা ডেল প্লাস হওয়ার ফলে এই কার্বনটা আবার কি করবে, এই কার্বন থেকে তার কি করবে, প্লাসটা তার ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে। ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে, সে এই কার্বন থেকে এই কার্বন থেকে ইলেকট্রনের একটা কি হবে, একটা ইলেকট্রন, তার মধ্যে একটা তড়িৎ ঋণাত্মকতা একটা পার্থক্য সৃষ্টি হবে, যার ফলে আমার সিগমা বন্ধনের যে ইলেকট্রন ম্যাগগুলো রয়েছে তার দিকে একটু ঝুঁকে যাবে, যার ফলে এই ডেল প্লাসটা সুস্থ হয়ে যাবে, আবার এখানে আমার ডেল প্লাসটা তৈরি হবে। কিন্তু খেয়াল করো, এই কার্বন আর এই ক্লোরিনের মধ্যে যেই আমাদের তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটির কারণে যে পোলারাইজড হলো, সেই পোলারাইজড এর মানটা কিন্তু তুলনায় কিন্তু এই মানটা খুবই কম থাকবে। অর্থাৎ আমি যদি কার্বন টু কার্বন বলতে চাই, তো ডেল প্লাস এটা তো 1 দিয়ে বলতে চাই, অর্থাৎ 1 দিয়ে যদি 1 নম্বর কার্বনকে বলতে চাই, তার ইলেকট্রন নেগেটিভিটি কি হবে, অবশ্যই বেশি হবে আমাদের এই কার্বনের তুলনায়, অর্থাৎ আমার ডেল 2, অর্থাৎ এটা যে ডেল 2 প্লাস বলি, ডেল 2 প্লাসের তুলনায়। তো অর্থাৎ এর সাথে সাথে আমরা যত দূরত্ব যাবে, অর্থাৎ এক্ষেত্রে কার্বন টু কার্বন যত দূরত্ব যাবে, আমার প্রতিটা কার্বনের মধ্যে আমার যে ধনাত্মক আবেশীয় ফলাফলটা যেটা, এটা কম হবে। কিন্তু আমার যে প্রথম কার্বনটা ছিল তার মধ্যে ধনাত্মক আবেশীয় প্রভাবটা বেশি হবে, কারণ সেক্ষেত্রে তাকে প্রভাবিত করতেছে ক্লোরিন, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল। আর তার ফলে কিন্তু এখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির কারণে এখানে একটা আমাদের কি ধনাত্মক আবেশীয় ফলাফল সৃষ্টি হয়। তো আমি যদি পরিশেষে একটু বলতে চাই যে আমি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করার ফলে এখানে ক্লোরিন মতো একটা প্রোডাক্ট আমি একটা মৌল আমি নিয়ে আসলাম, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল। ফলে আমার এই যে অংশটা, এই অংশটা আমার কি ছিল, ইলেকট্রনের যে ঘনত্ব এই ক্লোরিনের তুলনায় ওই এই পাশে ইলেকট্রনের ঘনত্ব আমার বেশি ছিল, যার ফলে ক্লোরিন ওই ইলেকট্রনের ঘনত্ব অঞ্চল থেকে তার ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিতে চায়। ফলে আমার এই ডেল মাইনাসটা তার ইলেকট্রনের একটা আকর্ষণ কাজ করে, ইলেকট্রন আকর্ষী হয়। তো এই প্রভাবটাকে কিন্তু আমরা বলি যে ইনডাকটিভ ইফেক্ট অথবা আবেশীয় প্রভাব, কারণ এক্ষেত্রে আবেশীয় একটা ফলাফল ঘটনা ঘটলো, কারণ সিগমা বন্ধনের যে বন্ধনের ইলেকট্রন গুলোকে কিন্তু পুরোপুরি সে নিয়ে যেতে পারবে না, তার আবেশীয় একটা প্রভাব দেখাতে পারবে, যার কারণে আমাদের এখানে পোলারাইজড হয়। তো সেই ক্ষেত্রে
আমার এই ক্লোরিনটা কিন্তু তার এই যে এখানে যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রনের প্রতি তার কিন্তু একটা আমার ক্লোরিন মতো একটা স্রোত দেখা দেয়, যার ফলে আমার এখানে একটা ইন্ডাকটিভ ইফেক্ট অথবা একটা আবেশিক প্রভাব দেখা যায়। সোজা কথা আমরা যদি বলতে চাই যে একটা কার্বন শিকলে আমরা এমন একটা যৌগ এনে দিলাম, এমন একটা মৌল আমরা ঢুকিয়ে দিলাম যে মৌলটার কারণে অর্থাৎ ওই মৌলটার অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকবে, কিন্তু তার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কম থাকবে। আর ইলেকট্রন ঘনত্ব কম থাকার কারণে কিন্তু সে আমার যে তার পাশে যে শিকলটা রয়েছে সেই শিকলটা কিন্তু ইলেকট্রন টেনে নেয়। অর্থাৎ আমাদের ইন গোল্ডের মতবাদ অনুসারে আমি যদি একটা আরএস অথবা আমরা RH আমরা বলি, এই আরএস একটা যৌগ যদি আমরা চিন্তা করি অর্থাৎ একটা অ্যালকেন যদি চিন্তা করি, তো ইন গোল্ডের মতে আমরা যে এই হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করি, এই হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করব জেড দ্বারা। যখন হাইড্রোজেনকে আমরা জেড দ্বারা প্রতিস্থাপন করব তখন জেড এখানে চলে আসবে। সাপোজ আমার প্রথমত এখানে ছিল আমাদের CH3 অর্থাৎ হাইড্রোজেন ছিল, দেন এই হাইড্রোজেনটাকে আমরা জেড দ্বারা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করেছি। তো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করার কারণে এটা আংশিক ডেল মাইনাস হয়ে গেল। অর্থাৎ আমার এই ক্লোরিনের আমাদের ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কম থাকার কারণে আর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকার কারণে সে আমার এই কার্বনের শিকল থেকে ইলেকট্রন টানা শুরু করলো, অর্থাৎ তার ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হলো। তো সেক্ষেত্রে আমার এটা ইন্ডাকটিভ ইফেক্ট আমরা বলতেই পারি, অর্থাৎ আবেশিক প্রভাব তো বলতেই পারি। তাছাড়া এই যে ক্লোরিনের যে প্রভাবটা সেটাকে বলতে পারি আমাদের মাইনাস আই এর প্রভাব, অর্থাৎ ইলেকট্রন আকর্ষণ প্রভাব, মাইনাস আই প্রভাব বলতে পারি আমরা এটাকে। অর্থাৎ আমি যদি একটু সারমর্ম টানি যে আবেশিক প্রভাবটা আসলে কি, আবেশিক প্রভাবটা হলো আমাদের কার্বন শিকলে আমাদের কার্বন টু কার্বন বা কার্বনটা শিকলে আমাদের সিগমা বন্ধন থাকে। তো ওই সিগমা বন্ধনের হাইড্রোজেন গুলা যদি আমরা প্রতিস্থাপিত করি আমাদের জেড বা যে কোনো একটা মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তো ওই মূলকটার ইলেকট্রনের ঘনত্ব ইন গোল্ডের মতবাদ অনুসারে ওই মূলকটার যদি ইলেকট্রন কি হয় ঘনত্ব যদি হাইড্রোজেনের তুলনায় বেশি হয় তখন আমাদের ধনাত্মক ইফেক্ট তৈরি করে, আর যখন হাইড্রোজেন তুলনায় তার কম হয় তখন এটা ঋণাত্মক ইফেক্ট তৈরি করে। তো এখন আমি যদি এটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই তাহলে এখানে খেয়াল করো, আমরা যখন এই হাইড্রোজেন জায়গায় ক্লোরিন প্রতিস্থাপিত করলাম তখন এটার তড়িৎ বেশি থাকার কারণে ডেল মাইনাস তৈরি করলো, যার ফলে সে এই পুরো কার্বন শিকল থেকে ইলেকট্রন কি করবে আমাদের যে সিগমা বন্ধনের যে ইলেকট্রন জোড়াগুলো ছিল তাদের একটা তার দিকে একটা প্রভাব সৃষ্টি করবে, অর্থাৎ একটা আবেশিক প্রভাব সৃষ্টি করবে, যাকে আমরা বলছিলাম ইন্ডাকটিভ ইফেক্ট। আর এই ইফেক্টটা যেহেতু ক্লোরিনটা ইলেকট্রনের ম্যাগ গুলাকে বা ইলেকট্রন গুলাকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা একটা সৃষ্টি করেছে, সেক্ষেত্রে এটা হলো আমাদের মাইনাস আয়ের প্রভাব। অর্থাৎ আমার এক্ষেত্রে আমার তৈরি হলো এই ইলেকট্রন আকর্ষণ একটা প্রভাব, সেক্ষেত্রে আমরা ক্লোরিনকে বলতে পারি মাইনাস আয়ের প্রভাবের একটা মূলক। এবার যদি এক্ষেত্রে আমরা যদি কি করি, এখানে যদি সাপোজ আমরা এটা না করে যদি আমরা একটা কার্বোক্যাটায়ন দিয়ে চিন্তা করি, খেয়াল করো সি প্লাস এর একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো আমি 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন লিখলাম। আচ্ছা আমি প্রথমত এখানে 2 ডিগ্রি লিখি আর এখানে লিখবো আমরা 3 ডিগ্রি। প্লাস এখানে লিখবো আমরা এখানে লিখবো আমরা 1 ডিগ্রি, অথবা এখানে আমরা একটা CH3 ও লিখতে পারি, CH3 প্লাস, অর্থাৎ চারটাতে হাইড্রোজেন থাকবে আমাদের। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের এখানে কার্বন যে প্লাসটা ছিল এই মূলকটার কথা খেয়াল করো, এই মূলকটার সাথে আমাদের এইগুলো একটু তুলনা করলে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাবে। তো খেয়াল করি আমরা এই মিথাইল অর্থাৎ অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট করে, ইলেকট্রন দাতা আমরা হিসেবে চিনি। তাহলে এটা আমাদের সেন্টার অফ কার্বনে কি দেবে, ইলেকট্রন দিবে, সেন্টার অফ কার্বনে ইলেকট্রন দিবে। তো সেন্টার অফ কার্বন যদি ইলেকট্রন দেয় তাহলে এই কার্বনের যে প্লাসটা ছিল এখন তার কার্বোক্যাটায়নের ফলে সে কিন্তু ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে।
ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার এখানে কার্বন ক্যাটায়নের যে প্লাসের আদানটাকে সে কিন্তু মন্থর করে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে যে ক্যাটায়নের যে একটা সক্রিয়তা ছিল সেই সক্রিয়তাটাকে সে কিন্তু নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, সক্রিয়তাটাকে কমিয়ে দিচ্ছে, যার কারণে তার স্থায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ আমার এখানে প্লাস ছিল, সে এখানে, অর্থাৎ প্লাস মানে কি আমাদের ইলেকট্রনের ঘাটতি ছিল, আর ইলেকট্রনের ঘাটতির ফলে একটা ক্যাটায়ন কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। সুতরাং যত ইলেকট্রনের ঘাটতি থাকবে, অর্থাৎ ইলেকট্রন ঘাটতিটা যত সক্রিয় থাকবে ততই কিন্তু কার্বোক্যাটায়নের মান সক্রিয় থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে আমার এই কার্বনের যে ইলেকট্রন ঘাটতিটা ছিল, সে কার্বন যে তার তিন পাশে যে আমাদের তিনটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, সে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট করে দিচ্ছে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট করে দেওয়ার কারণে এই যে কার্বোক্যাটায়নের মানটা তার ইলেকট্রন ঘাটতির কারণে হয়েছিল, সেই ইলেকট্রন ঘাটতি কিন্তু এখন এই তার নিজের মানুষ কিন্তু পূরণ করে দিচ্ছে। সেক্ষেত্রে তার আমার যে ক্যাটায়নের যে সক্রিয়তাটা সেটা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে, অর্থাৎ তার স্থিতিশীলতা বেড়ে যাচ্ছে। যেহেতু এখন এটা তিনজনে দিচ্ছে আর এটা ক্ষেত্রে দুইজনে দিচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে আমার স্থিতিশীলতা কমে যাবে, কিন্তু তার এটা সক্রিয়তা কমে যাবে, কিন্তু তার চেয়ে সক্রিয়তা একটু কম কমবে। আর এটা ক্ষেত্রে একটু আরো একটু কম কমবে, আর এটা ক্ষেত্রে আরো অনেক কম কমবে, কমবে না, কারণ এখানে হাইড্রোজেন গুলো ইলেকট্রন কোনো ট্রান্সপোর্ট করে না। তো সেক্ষেত্রে এই কার্বোক্যাটায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে। তারপরে যদি সক্রিয়তাটা আমরা চিন্তা করি, তাহলে এই কার্বনের সক্রিয়তাটা সবচেয়ে বেশি থাকবে। তারপরে যদি আমরা কার্বোক্যাটায়নের সক্রিয়তা চিন্তা করি, তাহলে এইটার সক্রিয়তাটা বেশি থাকবে, লাস্ট এইটা সক্রিয়তাটা তারপরে থাকবে। অর্থাৎ সবচেয়ে বেশি সক্রিয় হলো আমাদের এই কার্বোক্যাটায়ন, তারপরে আমার 1 ডিগ্রি, তারপর আমার 2 ডিগ্রি, তারপর আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা। ওকে, কারণ আমার কার্বনের যে সক্রিয়তাটা নির্ভর করে এটা যে কার্বনের ধনাত্মক আদানের উপরে, কিন্তু এই ধনাত্মক আদানটাকে প্রশমিত করে দিচ্ছে তার তিনটা আমাদের অ্যালকাইল গ্রুপ, কারণ এগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। তো এই প্রভাবটা থেকে কিন্তু আমরা আবেশের প্রভাবটা বুঝতে পারি। খেয়াল করো, এখান থেকে কিন্তু ইলেকট্রন এখানে ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, প্লাস ওদিকে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এখন প্লাস ইলেকট্রন গ্রহণ করতেছে। এই প্লাস যে ইলেকট্রন গ্রহণ করতেছে, কার্বন প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে এখানে অবশ্যই মাইনাস আয়ের প্রভাব হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষণীয় প্রভাব। আর এই ইলেকট্রন আকর্ষণীয় প্রভাবের ফলে কিন্তু সেটা স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। এটা স্থায়িত্ব একটু মানে এটা হচ্ছে একটু কম, কিন্তু আবার এটা স্থায়িত্ব এটা হচ্ছে একটু কম, দেন এটার স্থায়িত্ব সবচেয়ে কম, সক্রিয়তা সবচেয়ে বেশি। কারণ এই ক্ষেত্রে আমার এখানে কোনো আমার প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট যেটা আমরা বলি, অর্থাৎ আয়ের ইফেক্ট যেটা প্লাসের, এটা এখানে হচ্ছে না। কারণ এখানে এই সেন্টার অফ কার্বন যে ক্যাটায়নটা ছিল তাকে ইলেকট্রন দাতা হিসেবে এখানে কোনো আমার অ্যালকাইল গ্রুপ নাই, অর্থাৎ এখানে আমাদের কোনো আয়ের প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট কিন্তু হচ্ছে না। কিন্তু এটা ক্ষেত্রে সামান্য হচ্ছে, এই জন্য তার স্থায়িত্ব বেড়ে যাচ্ছে হালকা। আর এটা ক্ষেত্রে তার দুইটা অ্যালকাইল গ্রুপ দিচ্ছে, সেই জন্য তার একটু বেড়ে যাচ্ছে। আর এটা যেহেতু তিনটাই দিচ্ছে, তার জন্য তার আমার এটা স্থায়িত্ব আরো বেড়ে যাচ্ছে। কিসের কারণে? কারণ এই কার্বন প্লাসটা তার আমাদের যে মূলক গুলা ছিল তার থেকে ইলেকট্রন গুলা টেনে নেয়, কারণ আমরা অ্যালকাইল গ্রুপকে জানি ইলেকট্রন দাতা হিসেবে, সেই কারণে। অর্থাৎ এক্ষেত্রে আমার যেটা প্লাস না সরি মাইনাস দিয়ে একটা আয়ের প্রভাব, সেটা আমরা লক্ষ্য করলাম। ওকে, তো এখন প্লাসটা তো খেয়াল করলাম, তো প্লাস খেয়াল করার পর এরকম অনেক জিনিস রয়েছে যেগুলা আমাদের ইলেকট্রন আকর্ষণ হতে পারে, ইলেকট্রন বিকর্ষণ হতে পারে। যদি ইলেকট্রন বিকর্ষের ক্ষেত্রে একটা কথা চিন্তা করি, তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, যেমন এটাকে ইলেকট্রন আকর্ষিত দিয়ে আমি বোঝালাম, অর্থাৎ সেন্টার অফ কার্বনটা কিন্তু ইলেকট্রন আকর্ষণ করতেছে, তো এটাকে ইলেকট্রন আকর্ষণ বলতে পারলাম। আর ইনগোল্ডের মতবাদ আমি যেটা বললাম, অর্থাৎ আমি এমন একটা মূলক ঢুকাবো CH3, এখানে আমি একটা দিলাম কি হাইড্রোজেনটাকে আমি রাখলাম এখানে, অর্থাৎ ইনগোল্ডের মতবাদ আমি যে আবার টানতে যাই, তাহলে এই হাইড্রোজেন জায়গাতে আমি একটা মূলক প্রতিস্থাপিত করব। সাপোজ আমি মূলক প্রতিষ্ঠা করলাম ব্রোমাইড, কিন্তু এই ব্রোমাইড প্রতিষ্ঠা করে তার তড়িৎ মান বেশি, সে এইখান থেকে ইলেকট্রন কি করবে, টানবে। যেহেতু ইলেকট্রন এখান থেকে টানবে, তাহলে এটা প্লাস মাইনাস আয়ের প্রভাব হবে। আর যেহেতু মাইনাস আয়ের প্রভাব, তো ইলেকট্রন আকর্ষিত প্রভাব। ওকে, আবার যদি CH3 এটা দিয়ে আমরা আরেকটা মূলক আমরা এখানে আনি, সেটা হলো ইলেকট্রন বিকর্ষক গ্রুপেশন আমরা যদি আনতে চাই, এটা খেয়াল করো, CH3 CH2 CH3,
এখানে আমরা একটু খেয়াল করি, এই সিএস এটার গ্রুপটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু সে ইলেকট্রন ট্রান্সপোর্ট করতেছে এগুলো।